উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে টেলিভিশনের দিকে বা ওই এলাকার দিকে, তখন সরকার থেকে বলা হলো যে রাজনীতিবিদদের সাথে থুক্কু বসা হয় নাই, বসতে হবে আগে। কেন এটা 15ই জানুয়ারির আগে মনে পড়লো না? এই যে সময় ক্ষেপণটা, একে সময় ক্ষেপণ, দুয়ে রাজনীতিবিদদের অন্ধকারে রেখে দেওয়া, একই টর্চারের মধ্যে যদি থাকে তাহলে চেঞ্জ হলোটা কোথায়? তো যদি যারা চলে গেছে, চলে গিয়ে বেঁচে গেছে, কিন্তু যারা আছে তারাও এক সময় যদি চলে যেয়ে বেঁচেই যায়, তাহলে বাংলাদেশের ফিউচার কি? আমাদের ব্যাকগ্রাউন্ড গুলা, তারা তো হঠাৎ করে ফেরেস্তাদের ঘর থেকে আসে নাই। যে ঘরগুলা থেকে আসছে তারা কিন্তু বাংলাদেশেরই নাগরিক। বাংলাদেশের এখন 1 নাম্বার ব্যবসা চলে না, 2 নাম্বার ব্যবসা করে কোনো মতে পেট বাঁচানোর জীবন। দেখেন, আমার কাছে মনে হচ্ছে এক কথায় যে বলেন না যে হিন্দিতে ডাল মে কুছ কালা হ্যায়, তো আমার কাছে এরকমই মনে হয়। কারণ ডক্টর ইউনূস কিন্তু এখন আর কোনো প্রশ্নবোধক চিহ্নের মধ্যে নাই, এখন একদম স্ট্রেট দাড়ির মধ্যে চলে গেছে। উনি 2 দিন আগে অলরেডি ঘোষণা করেছে যে ছাত্ররা একটা দল গঠন করতেই পারে। যেটা আপনি আরেকটা যদি আরো ক্লিয়ার প্রমাণ যদি বলি, সেটা হলো যে ছাত্ররা হঠাৎ করে বলল যে তারা ডিসেম্বরের 31শে ডিসেম্বরে প্রোক্লেমেশন ঘোষণা করবে। সেটা কি একটা জঘন্য ভাবে বললো যে 72-এর সংবিধানটাকেই তারা বিকৃত করে দিল, যে সেটা ঘোষণা করবে। তখন সরকার থেকে বলা হলো যে এটার সাথে তারা কোনোভাবে জড়িত না, তারা এই ব্যাপারে কিছু জানে না, এটা ছাত্রদের ব্যাপার। ঠিক ছাত্ররা যখন এই ঘোষণাটা দিবে, এটা নিয়ে তোড়জোড় চলছে, সবকিছু লোকজন আসতেছে সব, তখন 30 তারিখে রাতে এরকম সরকার থেকে ঘোষণা দিল যে 15ই জানুয়ারিতে তারাই ঘোষণা দিবে, এটা ছাত্রদের দরকার নাই। তো তারাই ঘোষণা দিবে ঘোষণাপত্র 15ই জানুয়ারিতে। তখন ক্লিয়ার হয়ে গেল যে তার মানে খেলছে কে, এটা সরকার নিজের ইন্টারেস্টে এটা করছে। এবং ছাত্র এবং সরকার কিন্তু এই জায়গায়, কারণ ডক্টর ইউনূস বারবার প্রমাণ করেছে, একের অধিকবার বলেছেন বিভিন্ন জায়গায় যে এই ছাত্রদের, তার আসার পিছনে এই ছাত্ররাই মাস্টার মাইন্ড, ছাত্ররা। এবং ছাত্রদের মাস্টার মাইন্ড বলেই ক্ষান্ত হয় নাই, ছাত্রদের নামও উনি মেনশন করেছেন পৃথিবীর বড় বড় জায়গায়। সো এই দ্বিতীয় নাম্বার গেল। 3 নাম্বার, রাজনীতিবিদদের এখানে অবস্থানটা কি দেখেন। 15ই জানুয়ারি পর্যন্ত আসলো, 15ই জানুয়ারিতে সরকার যখন ঘোষণা দিবে, জনগণ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে টেলিভিশনের দিকে বা ওই এলাকার দিকে, তখন সরকার থেকে বলা হলো যে রাজনীতিবিদদের সাথে থুক্কু বসা হয় নাই, বসতে হবে আগে। কেন এটা 15ই জানুয়ারির আগে মনে পড়লো না? এই যে সময় ক্ষেপণটা, একে সময় ক্ষেপণ, দুয়ে রাজনীতিবিদদের অন্ধকারে রেখে দেওয়া, এটা যে কারণে পতিত সরকার না হয় স্বৈর শাসক ছিল, হায়ানা ছিল, আপনার ফ্যাসিস্ট ছিল, তারা পালিয়ে গেছে বা পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে, পালিয়ে যেতে বাধ্য করেছে, একরকম সুযোগ করেছে। পরবর্তীগুলো আমরা শুনেছি 650 আছে, এখন শুনি 3000, 4000, 6000 পর্যন্ত নাকি বিদেশে চলে গেল। কিভাবে চলে গেল? সরকারের চোখ গালিয়ে, হাত গালিয়ে, আপনার আইন গালিয়ে কিভাবে চলে গেল, এটা একটা ব্যাপার। আবার সরকার আপনার রাজনীতিবিদদের সাথে মিনিমাম কোনো আলোচনা করলো না। এই জায়গাগুলো কিন্তু সরকার টুডে অর টুমরো তারা জবাবদিহিতা করতে বাধ্য, সরকারকে জবাবদিহিতা করতে হবে। যে কারণে ফ্যাসিস্ট গেল, তারা কোনো জবাবদিহি করলো না, ঠিক একই কারণে সরকার কিন্তু রাজনীতিবিদদের সঙ্গে এই ধরনের আচরণ, ফ্যাসিস্ট যাওয়ার জন্য যারা এত খাটলো, বিএনপি তো 17 বছর 18 বছরই এই রাস্তায় আছে, গুম হওয়া, খুন হওয়া, আয়না ঘরে থাকা, সবকিছু বিএনপির, সবকিছুতে অন্যদের যদি একজন থাকে, বিএনপির ছিল 100 জন 500 জন। তো সেই জায়গায় হ্যাঁ বড় দল ছিল, কিন্তু বিএনপিতে আওয়ামী লীগ বিএনপিকেই মেন প্রতিদ্বন্দ্বী মনে করতে বিধায় কিন্তু বিএনপির সঙ্গে এত টর্চার করেছে। সেই জায়গায় হ্যাঁ জামাতের সাথেও করেছে, সেটা জামাতের সাথে করেছে, জামাতের ওইটা অনেকটা আওয়ামী লীগকে একসময় খাতির করেছে, জামাতের ওইটা পাওনা ছিল, নির্বাচনে যেতে বাধ্য করেছে। সেটা 2008-এর নির্বাচনে বিএনপি যেত না যদি জামাত বাধ্য না করতো, জামাত একটা পর্যায়ে বাধ্য করেছে, এটা না হয় তাদের ছিল। কিন্তু বিএনপি যে টর্চারের মধ্যে গিয়েছে, এখনো বিএনপি ওই একই টর্চারের মধ্যে যদি থাকে, তাহলে চেঞ্জ হলোটা কোথায়? তো যদি যারা চলে গেছে, চলে গিয়ে বেঁচে গেছে, কিন্তু যারা আছে তারাও এক সময় যদি চলে যেয়ে বেঁচেই যায়, তাহলে বাংলাদেশের ফিউচার কি? যে কথাটা আমার সহ আলোচক বললেন যে
এই হতে পারে, এই হতে পারে। তো বাংলাদেশের ফিউচারের জন্য হলেও কিন্তু আমাদের এই মুহূর্তে রাজনীতিবিদদের একাত্ম থাকা উচিত, অথচ আমরা থাকতে পারছি না। কোথায় বা কিভাবে আমাদের মধ্যে কিছু গ্যাপ হয়ে যাচ্ছে, যাদের জন্য আমরা সর্বোচ্চ রিস্ক নিয়েছি তারা আজকে আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তারা অন্যরকম স্বপ্ন দেখছে, অন্যরকম হিসাব করছে। তারা ভাবছে আওয়ামী লীগকে হাতে রেখে বোধহয় আমরা উতরাতে পারবো, এখন আর বিএনপির ভোটের প্রয়োজন হবে না। কিন্তু এইটুকু তারা বুঝতে পারছে না যে এই আওয়ামী লীগের জন্যই তাদের এত কিছু হয়েছে। এখন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তারা আওয়ামী লীগের সেভ করছে, আওয়ামী লীগ দেশের বাইরে সেভ জোনে পাঠিয়ে দিচ্ছে, আওয়ামী লীগের আপনার নেতা কর্মীদেরকে দলে ভিড়াচ্ছে, আওয়ামী লীগের হয়ে তারা চাঁদা খাচ্ছে, আওয়ামী লীগের মামলা থেকে তারা মামলা প্রত্যাহার করে, নাম দিয়ে আবার নাম প্রত্যাহার করে তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা চাঁদা খাচ্ছে। এই জিনিসগুলো তো আমরা দেখছি। তো এই দেশের আমাদের মাইন্ডসেট যদি চেঞ্জ না হয়, আমরা জীবনেও বাংলাদেশ মানে সুজলা সুফলা শস্য শ্যামলা, এই যে একটা সময় বলতো আমার মা বাবারা, আমাদের যে ছড়াগুলা শিখাতো, এটা তো এখন শুধু ছড়া, শব্দগত ছড়ার মধ্যে আছে। ভবিষ্যতে সেই শব্দগত বন্ধ হয়ে যেতে পারে যদি আমরা এখন থেকে যদি আমাদের পরিবর্তনে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, পরিবর্তনে যদি আমরা একতাবদ্ধ না হই, পরিবর্তনে যদি আমরা ডিটারমাইন্ড না হই। এই জায়গাগুলো আমাদেরকে সাফার করতে হচ্ছে। মানে অনেক কিছু শোনেন, আজকে যারা আপনি যে কথাটা বললেন তার উত্তর একটাই হয় যে ওনারা যারা সরকারে আছেন তারা তারা ওই 3টা ছাত্র ছাড়া 3টার 2টা বেশি, ওরাও একটা সময় সরকারের সঙ্গে কিন্তু মুসলেকা দিয়ে ফেলেছিল। তারপরে দলগুলোই কিন্তু বিভিন্ন নামে মাঠে নামিয়ে দিয়ে ওই জায়গাটা কিন্তু ফিল আপ করেছে রাজনৈতিক দলরা। তো ওই বাকি যারা, তারা কেউ কিন্তু এই 24-এর আন্দোলনের সাথে সম্পৃক্ত নন। কেউ একবেলা গিয়েছিল, কেউ জানি নাই। কাউকে আওয়ামী লীগ থেকে আনা হয়েছে, ওই যে বাণিজ্য উপদেষ্টা, তার তো আওয়ামী লীগের মামলা আছে, তার ভাই আওয়ামী লীগের এমপি ছিল, তার ভাই এবং তার একই মামলায় তারা আসামি। তো আসামি যখন আপনার উপদেষ্টা হয়, তখন তো বাজারের অবস্থা আরো দুঃখজনক হবেই, আরো বৈষম্যজনক হবেই। তো এই যে আপনি যে অর্থের কথা বললেন যে কেন বলছে না, আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা টকশোতে বলছি, প্রত্যেকটা জায়গায় বলছি, হয়তো আমাদের সিনিয়র নেতারা এখন ওইটা বলার প্রয়োজন বোধ করছে না। তারা যে এই যে এদিক ওদিক করছে অনেকভাবে, এই যে তারা দেখেন, আমরা বিএনপি এত বছরের সংগঠন, এতদিন দল পরিচালনা করছে, এখনো কিন্তু আমরা একটা ভাঙ্গা একটা অফিস পুরানো নয়াপল্টনে আমরা সেটাই ব্যবহার করি, কেন্দ্রীয় অফিস। এবং জেলায় জেলায় আমাদের নিজস্ব কোনো ভবন নাই, ভাড়া নিয়েই আমাদের বেশিরভাগ 90% অফিস ভাড়া নিয়েই চলে। তো সেইখানে তারা রূপায়ণ টাওয়ারের মতো টাওয়ার কিভাবে তারা এফোর্ড করে, এটাই তো ইম্পসিবল। তাদের চাক চলন, তাদের নিয়ে যে ধরনের কথা উঠছে, চলছে, চলমান, সেটা আমি বলবো যে আমাদের ব্যাকগ্রাউন্ড গুলা, তারা তো হঠাৎ করে ফেরেস্তাদের ঘর থেকে আসে নাই। যে ঘরগুলা থেকে আসছে তারা কিন্তু বাংলাদেশেরই নাগরিক। বাংলাদেশের এখন 1 নাম্বার ব্যবসা চলে না, 2 নাম্বার ব্যবসা করে কোনো মতে পেট বাঁচানোর জীবন চলে। তো মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত বলেন, 100 জনের 99-95 ভাগ একই অবস্থায় চলতে হয়। তো তারা যে সন্তানরা দেখে আসছে এদিক ওদিক, তারা হঠাৎ করে কিভাবে আপনার ফেরেস্তা আমি আশা করি না। এবং বলতে পারেন তারা বুঝার আগে ব্যবসায়ীরা বুঝিয়ে দিচ্ছে, আমলারা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আমাকে এখানে ট্রান্সফার করলে আমি এত দিব, আমার এই কাজটা নিয়ে দিলে আমি এত দিব। তারা বুঝার আগেই বুঝিয়ে দিচ্ছে। তারা তারা ডিক্লেয়ার করে বলছে, হ্যাঁ আমি এই গাড়িতে উঠেছি, আমাকে কেউ, আমাদের বড় ভাই গাড়ি পাঠাচ্ছে, আমি যাচ্ছি, 2 কোটি 5 কোটি টাকা দামের গাড়িতে আমি উঠছি, আমার তো জানার কথা না গাড়িটার দাম কত। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের যখন একটা জাতি নষ্ট হয়ে যায় তখন এরকমই হয়। মাছের যদি মাথায় পচন ধরে সে মাছ খাওয়া যায় না। তো আমাদের জাতিটা এই জায়গায় পৌঁছে গেছে। আমি যে ওদের কথা বলবো, ওদের তো আপনার সংজ্ঞার মধ্যেই সমস্ত ভুলের মধ্যে আছে। ওরা তো এমন না যে আপনার যারা ধর্মকেই রাজনীতি বানিয়ে ফেলছে তারাও তো ঘুষ খায়। তারা বরং একখানে বলেছিল যে কোন একটা দলের নাম বলছিল যে অমুক খানের এসপি তো, আরো 10 বছর আগের কথা, 20 বছর আগের কথা, বলছিল অমুক খানের এসপি তো এই ঘরানার, বলছে উনি ঘুষ খান না। তো আমাদের সঙ্গে একজন ছিল, বলে কত খান না?
আজকের অবস্থাটা এরকম হয়েছে, ওনাদের জন্য বলতে চাই যে ওনারা কত খান না। ওনারা ছোটখাটো জিনিস হয়তো খান না, কিন্তু বড় বড় জিনিসগুলো, আপনি চাঁদাবাজির কথা বললেন বা আপনার সাথে সাথে আমাদের দর্শক থেকে আমাদের বন্ধু বললেন, আমি বিএনপির ওই চারানা টানা দুই একজন যাটা করে ওইটা চোখে পড়ে, কিন্তু বড় বড় হাসপাতাল, পরিবহন, বড় বড় ব্যাংক, বড় বড় প্রতিষ্ঠান যখন দখল হয়ে গেল, এগুলো কিন্তু কেউ দেখলো না। যখন বড় বড় কাজগুলা যখন আরেকজনের মাধ্যমে চলে গেল, এগুলা কিন্তু কেউ দেখলো না, এগুলা নিয়ে কথা বলে না। ওই যে বলেন না, চালের দাম 5 টাকা বেড়ে গেলে সারা বাংলাদেশে একটা এফেক্ট পড়ে, আরে তার দাম বেড়ে গেছে। কিন্তু একটা জাহাজ যদি 1,000, 5,000, 10,000 মেট্রিক টন চাল নিয়ে ডুবে যায়, তখন মানুষ বলে যে ও একটা জাহাজ ডুবে গেছে। কিন্তু ওই জাহাজ ডুবার কারণে যে পরের দিন দাম বেড়ে যাবে, জনগণ কিন্তু ওই কথাটা চিন্তা করে না। আজকে আমি এই কথাটাই বলতে চাই যে যারা জাহাজটা ডুবায় দিচ্ছে তাদের দিকে দৃষ্টি দেওয়া উচিত আমাদের। তাদের এই দৃষ্টি, তারা, আমরা মনে করেছিলাম যে অনেক ঠেকলে, লাইক আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এক সময় বয়স কম ছিল, উনার মধ্যে এক ধরনের রক্ত টকবগে ছিল, উনি হয়তো বা উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, উনি খালেদা জিয়ার সন্তান। মানুষের একজন প্রধান হইলেই অবস্থা কাহিল হয়, উনি 2জনকে এরকম দেখেছেন। উনার শ্বশুর একটা বিমান বাহিনীর চিফ ছিল। তো এই জায়গাগুলো থেকে উনি হয়তো বা কাউকে একটু কটু কথা বলতেন। এখন যখন কথা বলেন, হ্যাঁ, নৌবাহিনীর প্রধান ছিল, হ্যাঁ, কটু কথা যদি 2-1টা বলে ফেলতেন, কড়া কথা, এই নিয়ে 10টা 5টা কথা হতো। এখন কিন্তু উনি, ওনার এই যে 17 বছর ওনাকে যা শিখিয়েছে, উনি কিন্তু 31 দফা ঘোষণা দেওয়ার মেন যে চালিকা শক্তি উনি। তো এই যে 31 দফা কিন্তু ভাঙলে আর সংস্কারের দরকার পড়ে না। ওই 31 দফায় যদি পূরণ করে মানে সরকার ওই 31টা দফা, তাহলে কিন্তু সংস্কারের আর দরকার পড়ে না, ওইটাই সংস্কার। কিন্তু যেহেতু এটা বিএনপির মুখ দিয়ে বের হয়েছে, অতএব তারা এটা নাই ধরতে পারে। আচ্ছা, ওইটার পরিবর্ধন করুক, দাড়ি কমা সেমিকলন একটু এদিক ওদিক করুক, তাহলেই তো হয়ে যায়। সঙ্গে আরো 2টা লাইন সংযোজন করুক, 1 লাইন বিযোজন করুক, তাহলেই তো হয়ে যায়। সেটা না করে তারা আপনার মনে করেন যে বলছে যে সংস্কার আগে তারপরে নির্বাচনের কথা বললে সংস্কারের কাজে বিঘ্ন ঘটে, ইত্যাদি ইত্যাদি। এইসব তো বলার দরকার পড়ে না। আরে বাবা, আপনারা আসছেনই তো একটা আপৎকালীন সময়ের জন্য, একটা নির্বাচন, যে নির্বাচনকে কেন্দ্র করে একটা সরকার হায়নাতে রূপান্তরিত হয়েছিল, যে নির্বাচনকে কেন্দ্র করে, ভোটটা যদি ঠিক মতো হতো, এখানে ভোটের নেতা আছে নাকি, আমি কি ভুল বললাম স্যার? ভোটটা যদি ঠিক মতো হতো তাহলে কিন্তু সরকার এত অহংকারী হতে পারতো না, এত স্বৈরাচার হতে পারতো না। কারণ তাহলে কিন্তু 50টা থেকে 100টা 100টা সিট অন্য দল পেত, অন্য দল পেলে সরকার একটা ভয় কাজ করত। সেটা তো হয় না। সরকার একচেটিয়া 4-4 বার ভোট নিয়েছে, যে কারণে আপনার তাদের অহংকার এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা নিজেকে একটা সময় নিজের গড মনে করার চেষ্টা করছিল, চেষ্টা না, মনেই করছিল যে শেখ হাসিনা বলছে আমি যা বলবো সেটাই আইন, আবার এর বাইরে কিসের আইন। তো এই যে এইখান থেকে কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা নিই না, এটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুলটা। আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, এবং যারাই যখনই ক্ষমতায় থাকুক, ক্ষমতাকে ক্ষমতা মনে না করে যদি পরিচালনা মনে করে, আমি না মনে করে যদি আমরা মনে করে, তাইলেই কিন্তু একটা রেডিক্যাল চেঞ্জ আসতে পারে, একটা মাইন্ডসেটের পরিবর্তন হতে পারে। আপনারা যে টকশো করান, আপনারা প্রত্যেক দিন যদি এই কথাগুলো বলেন, আমাদের নেতাদের নিয়েই তো আপনারা টকশো করেন। এই জায়গাটা আমি থেকে আমরা, আমরা সব কথাতে আমরা বলতে হবে। এবং রাষ্ট্র ক্ষমতা না, রাষ্ট্র পরিচালনা যদি বলা যায়, তাহলে ওই জায়গা থেকে মাইন্ডসেটটা চেঞ্জ হবে। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বললেই কিন্তু প্রজা হয়ে যায়, যে কোনো সরকার আসলে নিজের রাজা রাজা মনে হয়। তো ওই জায়গায় প্রজা, আমি জানি না ওইটা আমার কেমন শোনা যায়। এটা আমার মনে হয় যে 10 জন 5 জন বসলে, আবার কিছু বুদ্ধিজীবী আরো সংযোজন করলে আরো ভালো নাম আসতে পারে। কিন্তু এটা সত্যি, আমি এটার বিপক্ষে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হতে পারে না। পিপলস যেখানে ভোট দেয় সেখানে পিপলস আবার প্রজা কিসের? পিপলসই তো রাজা, পিপলস প্রজা হতে পারে না। এই কারণে ভোটের কোনো দাম নাই এই দেশে, কারণ পিপলস কে আপনি প্রজা বলতেছেন।